উৎসব মুখর পরিবেশে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে মনোনয়ন জমার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে ফেনী 1 আসন থেকে বিএনপি চেয়ারপারসনের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাকর্মীরা। বিকেলে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইবো এবং পাশাপাশি বলেছেন আমার মার জন্য আপনারা দোয়া করেছেন, আরো দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বগুড়া 6 এবং ঢাকা 17 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বগুড়া 6 আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ঢাকা 17 আসন থেকে নির্বাচন করার জন্য সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা আব্দুস সালাম। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা নিয়ে ঢাকা 15 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচনের জন্য সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার আমরা বারবার দাবি জানিয়েছি, এখন দাবি দিচ্ছি। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করব। এছাড়া সকালে ঢাকা 13 এবং 15 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজধানীর আগারগাঁও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ও শফিকুল ইসলাম খান মিল্টন সহ বিভিন্ন প্রার্থীরা। কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। একই দিনে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে মোট 56টি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক ব্যতীত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া যাবে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা থেকে কোনো প্রতীক যদি নতুন কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অনুকূলে সংরক্ষিত হয়, তাহলে সেটি আর স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য থাকবে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপের তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেয়। ফলে বগুড়া 2 আসন থেকে তা নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেন মান্না। সেদিন হাইকোর্ট সব শুনে তার রিট খারিজ করে দেয়। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে 1 বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান্ড জ্যাকসন গত 17 মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। জনগণ সাথে থাকলে নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টাই কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। পিলখানার বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে 72 বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়। এস এম আরিফের রিপোর্ট। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 72 বিজিবি সদস্যকে সম্মানিত করা হয় এবারের বিজিবি দিবসে। পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে পদকপ্রাপ্তদের পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। এরকম একটা নির্বাচনে এই সরকারের দেওয়ার ইচ্ছা এবং এটা তারা বাস্তবায়ন করবে। নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অস্ত্র চোরাচালান রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। 2-4টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি, একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হয়েছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। এর আগে বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। দীর্ঘ 1.5 যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অফিসে পৌঁছে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নিজ নিজ অবস্থান থেকে আগামী বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কোনো কারণে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। দীর্ঘ 18 বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে দুপুর থেকে নয়াপল্টনে জড়ো হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কর্মসূচি যখন দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে কারো যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে কাজ করে
দল ও দেশের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, দেশের খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘ ১.৫ যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। এই আগমনকে কেন্দ্র করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইউসুফ আলী, মাই টিভি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন। নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ। মামলার তদন্তকারী কর্মকর্তার রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণ উঠে আসে এমন তথ্য। সোমবার আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ 30 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিন ট্রাইব্যুনালকে জানান, তৎকালীন রংপুরের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। পরে তদন্ত কর্মকর্তার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 জানুয়ারি নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জমায়েত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। দুপুর 2:20 দিকে তারা মূল সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় সমাবেশে দেয়া বক্তব্যে শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের। তিনি বলেছেন, তার আদর্শ কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়ে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। আপনারা বলেন মেঘালয় পুলিশ গ্রেফতার করছে, মেঘালয় পুলিশ বলে আমরা কাউকে গ্রেফতার করি নাই। এই ধরনের ঠানাই ফানাই করা চলবে না। জনগণকে কোনোভাবেই বিভ্রান্ত করা চলবে না। একটা রাষ্ট্রের কখনোই সুযোগ নেই তার নাগরিককে বিভ্রান্তির মধ্যে রাখা। অবশ্যই জনগণকে সুস্পষ্ট তথ্য সরবরাহ করতে হবে। কোন ভয়ের কারণে আজকে আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না? যতই প্ররোচনা করেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এইখান থেকে কেউ যাবে না।
সন্ত্রাসী গুলিতে নিহত শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার 25 দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ 24। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দাবির কথা জানান তারা। সংগঠনের অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনও হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দেওয়া হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেন নেতারা। বিএনপি বলছে তাদের কাছে তথ্য আছে, তার মানে অবশ্যই এখানে তাদের অসামঞ্জস্য আছে এবং সরকারের বক্তব্য স্পষ্ট আমরা মনে করছি না। এবং আমরা এখনো বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে অপরাধীরা দেশে আছে। তার মানে প্রশ্ন এমন হতে পারে, সরকার যদি এই ভূমিকায় থাকে এবং মেঘালয় পুলিশের কথা যদি সত্য হয়, তাহলে হাদি হত্যাকাণ্ডের পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ভারতীয় গুপ্তচররা যারা ঘাপটি মেরে আছে তারা জড়িত আছে বলে আমরা মনে করছি। কুয়াশা আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা, বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় সারা দেশে আগামী 24 ঘন্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে সন্ধ্যা থেকে সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতির ঝিল এলাকায় আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, রাজধানীতে তীব্র শীত পড়েছে, তো বাইরের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে শীতের তীব্রতায় কিন্তু জমে যাচ্ছি আমি হাতির ঝিলের যেখানে রয়েছি। এই শৈত্যপ্রবাহ যেটাকে কনকন কিন্তু দেয়া হয়েছে নাম। আবহাওয়া অফিস বলছে যে এখন থেকে শুরু করে 28 তারিখ থেকে শুরু করে এটি 7 জানুয়ারি পর্যন্ত হয়তো এই শীতের এই অবস্থা থাকতে পারবে। তাপমাত্রা 13-14, কিন্তু মনে হচ্ছে যে আরও বেশি। এর কারণ হচ্ছে যে এই শীতের সাথে কিন্তু বাতাস রয়েছে। আপনারা যদি দেখতে পারেন যে এখানের গাছগুলোর পাতা কিন্তু একদম বাতাসে লড়ছে প্রচণ্ডভাবে, এই জন্য কিন্তু এই কনকন বইছে একদিক থেকে। রাজধানীতে এমন শীত অথবা শীত অনুভব, শীতের সময়ের এই অনুভূতি এবং অনুভবটা যে সর্বশেষ কবে দেখা গেছে এটি কিন্তু বলা মুশকিল। এবার কিন্তু রাজধানীবাসী সেই শীত একদিক থেকে অনুভব করতে পারছে, যারা যেভাবে হোক শীতটাকে উপভোগ করছে। কিন্তু যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, সেই ছিন্নমূল মানুষদের কিন্তু একদিক থেকে কষ্ট। ছিন্নমূল মানুষের যে কষ্ট, সেই ছিন্নমূল মানুষটা কিন্তু পথের পাশে যারা থাকে তারা কিন্তু কষ্টে রয়েছে। আমরা এখন যদিও নির্বাচনের ডামাডোল, নির্বাচনী যুদ্ধ চলছে, কিন্তু সেই রাজধানীবাসীর ছিন্নমূল মানুষদের কিন্তু তেমনটা, ছিন্নমূল মানুষদের জন্য যে শীতের কম্বল বিতরণ কিংবা পোশাক বিতরণ, সেটি কিন্তু আমরা খুব একটা বড় পরিসরে দেখিনি। আরেকটি বিষয় কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি, তা হচ্ছে যে এই তীব্র কনকনে শীতের মধ্যেও কিন্তু শাহবাগে ইনকলাব মঞ্চের শহীদ ওসমান হাদির হত্যাকারীদের যে গ্রেফতারের দাবিতে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। সেটি কিন্তু তারা এখনও বিক্ষোভে সেখানে একদম উত্তাল। যদি নিচটায় এই পিচঢালা রাস্তা, যদি আমাদের ক্যামেরায় রফিক রয়েছেন, তিনি দেখাতে পারেন যে নিচটায় কিন্তু একদম দেখা যাচ্ছে যে পিচঢালা রাস্তা কিন্তু কুয়াশায়, মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এবং ভিজে যাচ্ছে আস্তে 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 করে। সুতরাং এই যে যেটি বলছিলাম যে নগরবাসী যারা গাড়ি ঘোড়ায় চলাচল করে কিংবা ভবনে, বহুতল ভবনে থাকছে কিংবা শীত বস্ত্র যারা পরিধান করে আছে, তারা তো শীতটাকে হয়তো অনুভব করতে পারছে। কিন্তু যারা ছিন্নমূল রয়েছে, পথে থাকে, পথে বাস করে, এমন রাজধানীতে অসংখ্য লোক রয়েছে যারা সারাদিন খাটে, গতর খাটে, এরপরে কিন্তু রাস্তার পাশে একটু কাপড় বিছিয়ে তারা শুয়ে পড়ে, এরকম অসংখ্য রয়েছে। তাদের কিন্তু নিদারুণ কষ্ট। এখন পর্যন্ত তাদের পাশে কম্বল, পোশাক এগুলো নিয়ে আমরা যেতে দেখিনি। তো সব কিছু মিলে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে প্রবীণ এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন
তাদের প্রতি আলাদা যত্ন নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা এবং সেই যত্ন নিতেই হবে। আরেকটা হচ্ছে এই শীতের এই সময় যেহেতু আবহাওয়া ধুলাবালি মারাত্মক রূপ ধারণ করে ঢাকার আকাশ, সুতরাং সব কিছু মিলে মাস্ক পরিধান করে কিন্তু চলাচলের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন। তো এই ছিল আসলে এখানকার অবস্থা। ঢাকার কোনো কোনো জায়গায় যেখানে আরও বেশি পানি কিংবা গাছপালা রয়েছে সেখানে কিন্তু আরও বেশি অনুভব করছে। তো এই ছিল অবস্থা, আমরা পরবর্তীতে আরও জানিয়ে দিব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর হাতিরঝিল থেকে শীতের তীব্রতা সম্পর্কে আমাদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। নতুন বছর প্রথম দিনেই পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় বাণিজ্য আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতে সময় কম, তাই দিনরাত এক করে কাজ করছেন নির্মাণ কারিগররা। দর্শক প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ক্যালেন্ডারের পাতায় ঘনিয়ে আসছে 2026 সাল, আর নতুন বছরের প্রথম সকালেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণ জুড়ে এখন শুধু হাতুড়ি, বাটাল আর ড্রিল মেশিনের শব্দ। গোসল খাওয়া ভুলে দিনরাত কাজ করছেন নির্মাণ কারিগররা। আধুনিক ডিজাইন আর নান্দনিক ফিনিশিং দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দম ফেলারও সুযোগ নেই। কাজ শুরু করছি রাত দিন পরিশ্রম করে, রাতের রাত নাই দিনের দিন নাই, রাত 10টা 12টা 1টা পর্যন্ত কাজ করেছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানিয়েছে এবারের মেলায় থাকছে বেশ কিছু বিশেষ আকর্ষণ। দেশি বিদেশি মিলিয়ে বড় ছোট ৩০০টিরই বেশি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা তাদের পণ্যের ডালি সাজিয়ে বসবেন এই মেলায়। 75% কমপ্লিট, তা আশা করি যে সময়ের ভিতরে আমরা কাজ কমপ্লিট করে ফেলবো। জাঁকজমক করতে চাইতেছে যে আমাদের বাচ্চা কেনার জন্য খুব ভালো হয়, এটা আশা করতেছি। শেষ সময়ের ব্যস্ততায় পিছিয়ে নেই প্যাভিলিয়ন মালিকরাও। ৩০০টির বেশি স্টলের ভিড়ে নিজেদের স্বকীয়তা ধরে রাখতে শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে দেশীয় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। দর্শনার্থীদের সুবিধার্থে থাকছে ই-টিকিটিং ব্যবস্থাও। এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, সিঙ্গাপুর ইত্যাদি দেশ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য মেলার রূপ পরিগ্রহণ করতে যাচ্ছে। শীতের সকালে মেলা শুরুর অপেক্ষায় এখন কেবল ক্ষণগণনা। আগামী 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই মেলা, যা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের জি টাওয়ারে বিজয় মেলা ও গ্লোবাল এক্সেলেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে উপস্থাপন সহ মালয়েশিয়ার বহু সাংস্কৃতিক ও আন্তঃসাংস্কৃতিক সংযোগ স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রবাসী বাংলাদেশি সহ কূটনৈতিক মিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি শাফুল হক মামুন জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন YM দাতো, পদুকা সেরি MBDR হাসনি জাল হাসান নেগেরি সেমবিলানের রাজ পরিবারের একজন মর্যাদাপূর্ণ সদস্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাই কমিশনার শাহনারা মনিকা, মোহাম্মদ মরকম মাম্বা, কাথরিন মটঙ্গা। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, ডক্টর মনিরুদ্দিন চৌধুরী, ডক্টর HNM একরামুল মাহমুদ, প্রফেসর ডক্টর আসিফ মাহবুব করিম এবং ডক্টর টিল কুমারী রানা। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনেক গর্বের একটা বিষয়, আর আমি নিজে অবশ্যই গর্বিত যে মালয়েশিয়াতে এসে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করার মতো সৌভাগ্য আমার হয়েছে। আমি যার প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে খুব স্বনামধন্য একটি ব্র্যান্ড, মিষ্টির ব্র্যান্ড, সেটা হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। আমরা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে মালয়েশিয়া আনতে পেরেছি। এখানে পার্টিসিপেন্ট আসতে পেরে আমরা খুবই আনন্দিত। দেন এখানে আমাদের দেশীয় সব প্রোডাক্ট, দেশীয় খাবার খুবই এনজয় করছি আমরা। বাংলার যে ঐতিহ্য, যে ট্রেডিশনাল যে খাবারগুলো, সেগুলো হচ্ছে আমরা বিদেশের মাটিতে উপভোগ করতে পারতেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে উপভোগ। তো আসলে দেশের বাইরে থেকেও বাংলাদেশকে ফিল করার জন্য এরকম অনুষ্ঠানের হওয়া অনেক প্রয়োজন।